স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সবার জীবনে আনন্দের বারোটা নিয়ে হাজির হয় ঈদ, তবে তারকাদের আনন্দ একটু আলাদা, কারণ ঈদ দিনে মেলে অবসর। অন্যদিকে তাদের অনেক কাজ এই সময় দর্শকদের সামনে আসে, তাই ঈদেও প্রতিযোগিতার মধ্যেই থাকতে হয় তাদেরকে। এসব নিয়ে আজকের আলোচনা সবার আনন্দ। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন নাট্যকার বৃন্দাবন দাস, আছেন অভিনয় শিল্পী শাহনাজ খুশি এবং অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী। স্বাগত আপনাদের। বৃন্দাবন দাস, আপনার কাছেই আসবো প্রথমে। যে ঈদ নিয়ে একটা বলা যায় যে অনেক বড় প্রস্তুতি এখন থাকে। আমরা কালকেও একটা মোটামুটি হিসাবে দেখলাম ৩০০-র বেশি নাটক এবার ঈদে প্রচারিত হবে সব কটা চ্যানেলে মিলিয়ে। তো এটা নিশ্চয়ই এক ধরনের বলা যায় যে বড় সুযোগ, বড় মঞ্চ তৈরি করে ঈদ আমাদের নাটকের ক্ষেত্রে। সেই মঞ্চটি আসলে আমরা কিভাবে নাটকটা আরো ভালো করার ক্ষেত্রে কাজে লাগাতে পারছি? ধন্যবাদ আপনাকে। আর আপনার মাধ্যমে দর্শকদের ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আসলে আপনার যে প্রশ্নটা খুবই বহুল আলোচিত এবং বহুল উল্লেখিত, হচ্ছে আসলে এই যে নাটকের উৎসব না উৎসবের নাটক, এটা নিয়ে একটা মানে বিতর্ক থেকেই যায়। তবে অবশ্যই যে এই একটা এই ঈদকে কেন্দ্র করে কাজকে উপস্থাপন করার একটা বড় সুযোগ, বড় প্ল্যাটফর্ম অবশ্যই। কিন্তু যেটা হচ্ছে যে এত বেশি নাটক এবং এত বেশি চ্যানেল, এত বেশি নাটক, সেক্ষেত্রে যে সেই উদ্দেশ্যটা, যে নাটকটা তার কাজটাকে উপস্থাপন করার যে প্ল্যাটফর্ম, যে উদ্দেশ্যটা আসলে কতটা অর্জিত হয়, সেই ব্যাপারে একটা গবেষণার বিষয় আমার মনে হয়। তবে এই গবেষণা অবশ্য সত্যিই কখনো করা হয় না যে শুধু উৎসব কেন্দ্রিক না, নাটকই না, সব ধরনের কন্টেন্টই উদ্দেশ্যটা কতটুকু আসলে পূরণ একটা করতে পর্যায়ে পারছে। গিয়ে উৎসবের জায়গাটা চলে যায় বাণিজ্যিক জায়গায় চলে যায়, বাণিজ্যটা বেশি সামনে চলে আসে। এই কারণে উৎসবের যে আনন্দ বা উৎসবের যে উদ্দেশ্য, বা এই নাটকের উৎসব যে প্রথম ছিল একদিনের, আমরা আমাদের ছোটবেলায় বিটিভিতে দেখেছি একদিনের ঈদের বিশেষ অনুষ্ঠান, তারপরে আস্তে আস্তে 3 দিন, 5 দিন, এখন 7 দিন, 9 দিন। এটা আসলে কতটা উৎসব থাকে নাটকের এবং আসলে কতটা বাণিজ্য থাকে, সেটার একটা ব্যাপার থেকেই যায় আমার ব্যক্তিগত ধারণা। তো এখন আমরা দেখি 5 থেকে 7 দিন মোটামুটি চলে এসেছে ঈদ, এবং এই ঈদের জন্য আলাদা প্রস্তুতি আয়োজন থাকে, এবং সেই প্রস্তুতিটা বলা যায় যে অনেক অনেক দিনের লম্বা সময়ের প্রস্তুতি থাকে, এবং সেটার প্রতিফলন অনেক সময় আমরা দেখি। এই ৩০০টি নাটকের সবগুলোই যে দর্শকের প্রত্যাশা পূরণ করবে তা না, কিন্তু তারপরে এর 10 ভাগ যদি দর্শকের প্রত্যাশা পূরণ করে, তবুও কিন্তু 30টা নাটক, ভালো নাটক, যেটা দর্শক আলোচনা করবেন সেরকম নাটক আমরা পেয়ে যাব এটার মধ্য থেকে। ফলে ওইটা একটা বড় দিক আমার মনে হয়। অবশ্যই এটা প্রাপ্তি তো অনেক, অবশ্যই প্রাপ্তি আছে। কারণ 30টি নাটক না, আমি 30টিরও বেশি নাটক আমরা সবচেয়ে কমও যদি হয় 30টির বেশি 10 ভাগও নাটকই যদি ভালো ধরি থাকে আর কি। ডেফিনেটলি, কিন্তু দর্শকের দেখার সুযোগটা হয় না, সেটা বলছিলাম আর কি। আচ্ছা। নানান কারণে এটা অনেক বিষয় আছে, অনেক চ্যানেল, বিজ্ঞাপন, নানান বিষয় আছে, সেই কারণে হয়তো অনেক ভালো নাটকও মিস হয়ে যায়, দর্শক মিস করে ফেলে। এইটা একটা সংকট। হ্যাঁ, সেটা অবশ্য সমস্যা। দর্শক অনেক সময় দেখা যায় যে একে হচ্ছে ঈদের তার নিজের পরিবারের সময় দেওয়ার ব্যাপার আছে, আসলে তার ভেতর থেকেই সময়টা বের করে। তো তারপরেও আমরা দেখি যে দর্শকরা কিন্তু এই নাটকগুলি এই সময়ে যথেষ্ট বেশি অবশ্যই। এবং দেখছে। এই কথা বলার মানে অবকাশ নাই যে ঈদের টেলিভিশন বিনোদনের প্রধান আকর্ষণ নাটক, এ কথার এখন পর্যন্ত এটাই প্রতিষ্ঠিত। তো আমরা শুধু টেলিভিশনের বিনোদন না, আমাদের যতটুকু মনে হয় যে নাটক একটা বিরাট ধারাবাহিকতার ব্যাপার আছে। তো এবং আমার মনে হয় যে এই ক্ষেত্রে বাংলাদেশে নাটক একটা বড় জায়গা জুড়েই আছে টেলিভিশনের, এখনো পর্যন্ত সেটা অন্য কেউ ভাঙতে পেরেছে বলে মনে হয় না, এখন পর্যন্ত না। এখন পর্যন্ত নাটকই প্রধান, এবং নাটককে নিয়েই যত কিছু, প্রতিদিনেও তাই। প্রতিদিন যে বিনোদনের যে অংশগুলো থাকে টেলিভিশনে, সেটার বেশিরভাগ অংশই নাটক। সেটা ধারাবাহিক নাটক, একক নাটক মিলে নাটকই বেশিরভাগ সময় দখল করে থাকে। সেটি প্রাইম টাইমগুলি যদি প্রাইম দেখি টাইম তাহলে দেখি নাটকের প্রাধান্যই আসলে বেশি। শাহনাজ খুশি, আপনার কাছে আসবো যে নাটক তো আপনারা করছেন, এবং আমরা এইটা বলা যায় যে
ঈদের জন্য আলাদা নাটক, আলাদা প্রস্তুতি থাকে এবং বেশি মানুষের কাছে যাওয়ার যেমন একটা আকাঙ্ক্ষা থাকে, তো সেইটা নিয়ে নিশ্চয়ই বাড়তি প্রস্তুতি আপনাদের অভিনয়ের যারা করেন তাদেরও থাকে। হ্যাঁ, সেটা তো থাকেই। সেটার একটা যেটা স্পেশাল বিষয় আমরা করেই রাখি, সেটা হচ্ছে সব কাজকে অনেক যত্ন করে হাইড করে ঈদের শুটিংটা করতেই হবে এমন করে একটা স্পেস করে রাখা। এটা হচ্ছে মূল প্রস্তুতি থাকে। তারপরে স্ক্রিপ্ট অনুযায়ী অথবা লোকেশন অনুযায়ী অথবা চরিত্র অনুযায়ী নিজেকে সাজানো। কিন্তু এই প্রস্তুতিটা ধরেন আমরা যতটুকু আমার গত কয়েক বছরের অভিজ্ঞতায় দেখছি যে প্রস্তুতিটা হয়তো 1-1.5 মাস 2 মাস আগে থেকেই শুরু হয়। সেই ক্ষেত্রে স্ক্রিপ্ট বাছাইয়ের কাজ নিশ্চয়ই আপনাদের করতে হয় যে আপনি কোন নাটকটি করবেন কোন নাটকটি করবেন না, সেই প্রক্রিয়াটি কখন শুরু হয়? সেই প্রক্রিয়াটি আমরা আসলে প্রথমত আগে সময়টা দিয়ে দেওয়া হয়, ওইভাবেই নেওয়া হয় যে ঈদের প্রস্তুতিতে আমার ডেট সময়টা কোন কোন ডিরেক্টর পাবে, সেভাবে যারা নিয়ে নেন তাদের কাছে আমরা রিকোয়েস্ট করি যে প্লিজ স্ক্রিপ্টটা দিয়ে দিয়েন আমাদেরকে। তো আগে আসলে শিডিউলটাই করা আগে শিডিউলটাই করা হয়। যেমন আমরা এই যে নাটকগুলি করেছি এটা শিডিউল মিনিমাম 3 মাস আগে দেওয়া, 3 মাস। তো সেক্ষেত্রে আসলে স্ক্রিপ্ট সিলেকশনে কোনো কোনো স্ক্রিপ্ট আমরা পেয়েছি একদম ঈদের শুটিংয়ের 2-4 দিন আগে। সেক্ষেত্রে আসলে খুব যে মন পছন্দ মতো স্ক্রিপ্টটি পেয়েছি সেটা বলা যাবে না, কিন্তু ডেট যেহেতু দেওয়া ছিল সেক্ষেত্রে করতে হয়েছে। তো এটা মানে আমি যেটা বলছি যে নাটক উৎসবের নাটকগুলিতে শুধু যে আমার প্রস্তুতির উপরেই আসলে ভালো কিছু ডিপেন্ড করে তা না, মানে আমার অনিচ্ছাতেও আসলে আমার অনেক কিছু করতে হয়। অনেক সময় কমিটমেন্ট আগে থেকে দিয়ে commitment দেন, আগে ফলে থেকে করা ওইখান থেকে থাকলে কিছু তখন করার করতে থাকে না। হয়। চঞ্চল চৌধুরী, ঈদ নিয়ে আপনার কাছ থেকে অভিজ্ঞতা জানতে চাইবো যে ঈদের এই যে অনেক রকমের প্রস্তুতি, নানান রকমের নাটক, এবং বলা যায় যে এই সময়ে অনেক বেশি খাটনিও করতে হয় আপনাদের, কারণ যেটা বলছিলাম যে হয়তো এটা 2 মাস 1 মাস বড় জোর 3 মাসের প্রস্তুতি, কিন্তু শেষ সময়ে দেখা যায় যে অনেকেই নানান রকমের নাটকের প্রস্তুতি, নাটকের প্রস্তাব নিয়ে আপনাদের কাছে আসেন। এই সময়টা আসলে এই যে শিডিউলের যে কথাটা বললো, সেই শিডিউলটা কিরকম থাকে? শিডিউলটা আসলে ঈদের কাজের অনেক আগে থেকে শিডিউলটা ঈদের জন্য দেওয়া থাকে। তা আমি শিডিউলটা দেই ওইভাবেই যে আগে স্ক্রিপ্টটা আগে চাই, স্ক্রিপ্টটা যদি পছন্দ হয় তাহলে তাকে হয়তো ডেটটা দিই। কিছু কিছু ক্ষেত্রে হয়তো নিজস্ব যারা পরিচিত অনেক কাছের যারা ডিরেক্টর, যাদের হয়তো অনেক আগে তাদের সাথে প্রচুর কাজ হয়েছে, এদের ক্ষেত্রে হয়তো একটু বিবেচনাটা অন্যভাবে থাকে। কিন্তু নতুন ডিরেক্টর যারা, তাদের ম্যাক্সিমামেরই আগে থেকে স্ক্রিপ্টটা কালেক্ট করি, পছন্দ হলে তারপরে ডেট দিই। আর এই প্রিপারেশনটা শুটিং করেছি ঈদ উপলক্ষে 3 মাস, কিন্তু প্রসেসিংটা আরো আগে থেকে, আরো 1-2 মাস আগে থেকে যারা যারা কাজ করতে চায় যোগাযোগ করেছে, তাদের সাথে কথা হয়েছে, স্ক্রিপ্ট দেখেছি, এই কাজগুলো করে আলটিমেটলি ফাইনাল যখন ডেটটা দিয়ে ফেলি একদম পরপর, যেমন এই 2 ঈদকে কেন্দ্র করে দেখা যায় যে ঈদের আগে 2 মাস 2.5 মাস 3 মাস পর্যন্ত একটানা শুটিং করতে হয়, মানে রেস্টলেস, উপায় নাই। মানে ইচ্ছা না থাকলেও অনেক সময় চ্যানেলের কিছু প্রেশার থাকে, পার্সোনালি কিছু রিকোয়েস্ট থাকে, সবকিছু মিলেই কাজটা করতে হয়। আসলে এত এফোর্ট নেওয়া আমাদের জন্য এখন খুব মানে কষ্টের। আর তাছাড়া রাস্তার যে জ্যাম, ইভেন আমরা যেসব জায়গায় শুটিং করি জায়গাগুলো এখন পর্যন্ত সেইভাবে মানে কাজের উপযুক্ত হয়ে ওঠেনি। বিশেষ করে শুটিং হাউসগুলা, সেখানে মানে টয়লেট থেকে শুরু করে সব এভরিথিং সবকিছুই মানে সেই মানেন না যে ওইখানে গিয়ে কাজ করা যায়। ঢাকার বাইরে গেলে তো আরো সমস্যা হয়, আর যেহেতু রোদ। থাকা যায় না, ফিরে এসে আবার পরের দিন এবং যাওয়া, ধরতে হয় এবং তো খুব অনেক কষ্টকর জ্যাম হয়ে থাকে। যায়। হ্যাঁ। আমরা যতটুকু দেখি যে কাজগুলি আসলে দিন ভিত্তিক হয়, এমন না যে আসলে একটা কাজের পেছনে আমি একটা লম্বা হ্যাঁ, সময় দিতে পারি, exactly. ওইদিকে একটা চাপ থাকে। আসলে আর আরেকটা বিষয় হচ্ছে যে দর্শক যারা টেলিভিশনে ঈদের সময় আমাদের নাটক দেখবেন, তারা হয়তো ভালো মন্দ বিচার করার জন্য উন্মুখ হয়ে থাকবেন, কিন্তু ভালো হোক মন্দ হোক প্রত্যেকটা কাজ করার জন্য আমাদের যারা লেখেন, যারা ডিরেকশন দেন, যারা অভিনয় করেন, সবার কিন্তু প্রচুর মানে আমরা পরিশ্রম করি। মানে সেক্ষেত্রে মানে এই বিবেচনাটা দর্শকদের মাথায় আমরা রাখতে বলবো, কারণ আমরা যে প্রতিকূল পরিবেশের মধ্যে কাজ করি, সেটা একদম সকালে ঘুম থেকে উঠে বের হওয়া থেকে রাতে বাসায় ফেরা পর্যন্ত কোনোটাই আমাদের অনুকূলের পরিবেশ নয়। তার মধ্যেও আমরা কাজ করি, যেহেতু দর্শক আমাদের দিকে তাকিয়ে আছেন, ঈদের সময় তারা আমাদের অভিনয় দেখবেন, নাটক দেখবেন, বা আমরাও চাই ভালো কিছু কাজ দর্শকদের। সারা বছরে অবশ্যই মানুষের দৃষ্টি থাকে, কিন্তু ঈদের নাটকগুলি বাড়তি দৃষ্টি থাকে, এবং সেটা শুধুমাত্র দর্শকদের না, আমরাও
ধরেন টেলিভিশনের একটা, আমাদের যদিও কোনো নাটক দেখানোর সুযোগ নাই, কিন্তু তারপরেও আমরা খবর রাখছি কি হচ্ছে, এবং শেষ হওয়ার পরে আমরা এই খবরটা আবার নেব যে এইবার ঈদে কোন নাটকগুলি নিয়ে মানুষ অনেক বেশি আগ্রহ প্রকাশ করেছে। খবরের কাগজগুলিও একই রকম কাজ করবে, ফলে এটা একই দিকে চাপ তো বটেই, চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জে একটা প্রাপ্তিও থাকে নিশ্চয়ই, কারণ অবশ্যই, এরপরে আলোচিত নাটকগুলির ভিতরে আপনার নাটকগুলি চলে আসবে। আর সারা বছর আমরা সারা বছরই কাজ করি, কিন্তু এই সময়টা ম্যাক্সিমাম দর্শক তো ঈদের ছুটিতে, এবার যেমন সর্বোচ্চ 9 দিনের বন্ধ, তাই এই সময়টাতে ফ্যামিলির সাথে সবাই একটু সময় পান নাটক দেখার জন্য। এই সুযোগটা কিন্তু সারা বছর ওইভাবে থাকে না, সবার কর্মব্যস্ততা তো বেশি থাকে। তা সেক্ষেত্রে আমাদের ফোকাসটাও একটু বেশি থাকে এই ঈদের কাজের উপর, যে হ্যাঁ এই সময় অনেক দর্শক আমাদের নাটক দেখবে এবং ভালো কিছু কাজ আমরা দেখানোর সুযোগ পাবো। আর দর্শকের যে ফিডব্যাক অথবা চ্যানেলের যে ফিডব্যাক, সেটা কিন্তু বেশ পরে, সবগুলো 7 দিন 10 দিনের সম্প্রচারের পরে, কিন্তু আমাদের ভালো লাগা কিন্তু আগে থেকে হয়ে যায়। আমরা যখন একটা ভালো স্ক্রিপ্ট পাই, হ্যাঁ, আমরা যখন একটা ভালো স্ক্রিপ্ট পেয়ে যাই, আমাদের কিন্তু ঠিক ঈদের যে আনন্দ, সেই আনন্দটাই আমাদের ভিতরে কাজ করে। টোটাল টিম ওয়ার্কটা যখন একটা সফল কাজ করে ফিরতে পারি, তখন সত্যিই ভিতরে সেই ভালো লাগাটা রিন করে বাঁচতে থাকে। আমাদের ঈদের আনন্দটা অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। যেমন অনেকে প্রশ্ন করে পত্রপত্রিকা থেকে বা যেখান থেকে হোক, যে ঈদ কিভাবে কাটাবো, ঈদের আনন্দ কিভাবে মানে উদযাপন করব, এই ধরনের নানান ধরনের প্রশ্ন থাকে। কিন্তু আসলে আমি পার্সোনালি যেটা মনে করি, যে যখন ছোট ছিলাম তখন একভাবে হয়তো ঈদের আনন্দ বা যে কোনো উৎসবের আনন্দটা অন্যভাবে হতো। আর এখন হয় কি, যে আনন্দটা আসে, যেমন আমার গলা বসে গেছে, কিন্তু মানে লাস্ট 2-3 মাসে এত পরিশ্রম, মানে শারীরিকভাবে সেই মানে অসুস্থ হওয়ার মতো অবস্থা। তা উদ্দেশ্যটা যেহেতু থাকে যে আমরা কিছু একটা করব, দর্শক দেখবে, তো ওইটাই মনে হয় যে আমার ঈদের আনন্দ। আমার 5টা বা 10টা ভালো নাটক ঈদে দর্শক দেখতে পারবে, ওইটাই হচ্ছে আমার আনন্দ। ঈদকে উদযাপনটা আমি ওইভাবে করি, আমার কাজ দিয়ে দর্শকের সাথে নিজেকে সংযুক্ত করা। এটা তো অবশ্যই সব শিল্পীরই এটাই সবচেয়ে বড় আনন্দ, যে তার কাজের মধ্য দিয়ে তিনি দর্শকের মধ্যে কতটুকু উপস্থিত থাকতে পারছেন, এবং ঈদে যেহেতু সবচেয়ে বেশি সেটা উপস্থিত থাকতে পারেন, সেটা অবশ্যই বাড়তি একটা, বলা যায় দ্বিগুণ ঈদ হচ্ছে আপনাদের জন্য। একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে একটু বৃন্দাবন দাস আপনার কাছে জানতে চাইবো যে এই যে প্রস্তুতির পর্বটা, যেটা আমরা জানি যে প্রস্তুতি পর্ব আপনাদের কাজটা সবার আগে, সেই কাজটার ক্ষেত্রে ঈদ বাড়তি কি ধরনের বলা যায় চাপ সৃষ্টি করে, বা এটা নিশ্চয়ই অন্য রকমের একটা প্রস্তুতি থাকতে হয়, কারণ লেখাটা তো আর ঠিক শিডিউল মেনটেন করে করা যায় না। প্রথম প্রেসারটা আসলে রাইটারের উপরে যায়, কিন্তু আমরা আরো পরে পাই। আজকের বাংলাদেশে নিচ্ছি একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। বৃন্দাবন দাস, যেটি বলছিলাম যে স্ক্রিপ্ট আসলে প্রথম শুরু নাটকের, তাই না? সেইটা কিভাবে শুরু হয়, প্রস্তুতিটা কেমন, এবং আজকাল স্ক্রিপ্ট ছাড়াও নাটক হচ্ছে, সেগুলিও আমাদের একটু জানা বোঝার দরকার আছে। সেগুলি আসলে ট্রেন্ডসগুলি কেমন, আপনার জন্য অনেক বেশি, আপনি এমন একটা জায়গায় আছেন যে এইটার ক্ষেত্রে বলার যথাযথ। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমার ক্ষেত্রে একটু আমি হয়তো সৌভাগ্যবান, কিন্তু আমার যে চিত্রটাই আসলে পুরোপুরি নাটকের চিত্র না। সেটা হচ্ছে যে আমার কিছু চ্যানেলে প্রত্যেক বছর একটা ডিরেক্টরকে মিলে বা আমার স্ক্রিপ্টের মিলে কিছু ফিক্সড কিছু নাটক থাকে, যেমন 6 খণ্ড। ওই কাজগুলো আমাকে একদম শুরুতেই বলে দেওয়া হয়, হয়তো ওটার প্রস্তুতি আমার থাকেই। এবং এর বাইরে হয়তো নতুন কোনো ডিরেক্টর বললো যে আমি একটা অমুক চ্যানেলে একটা কাজ করতে চাই, একটা প্রপোজাল দেন, একটা সিনপসিস দেন, দিয়ে সে হয়তো যদি পাশ করাইতে পারলো, হয়তো হলো। সেই ক্ষেত্রে আমি খুব কমই এই ক্ষেত্রে আমার ইয়েটা হয়, আমি ওই ফিক্সড কিছু ডিরেক্টরের কাজই করি এবং তার বাইরে চাপটা নিতে পারি না। আসলে স্ক্রিপ্ট একটা করতে এটা একটা বাড়তি চাপকে এখন, সেটা হচ্ছে ঈদের সময় বেশিরভাগ চ্যানেলেই একটা বলে দেওয়া হয় যে হাসির নাটক চাই, এবং এইটা একটা বাড়তি চাপ এবং এটা বিব্রত করো। মানে ভালো নাটক চাই এটা বললে ভালো লাগে, কিন্তু হাসির নাটক চাই, হাসির আসলে সংজ্ঞাটা কি সেটা তো এক একজনের কাছে এক এক রকম। আর এটা অবশ্য ধারণাটাও আমার বিবেচনায় ভুল, যে আনন্দ মানেই শুধুমাত্র হাসি না। খুবই বিয়োগান্তক নাটক দেখেও আপনি আনন্দে ভেসে যান। সেই কথাটাই আমি বলতে চাচ্ছি যে আমাদের এ যাবৎকালের বিগত 3 বছর আগে একটি নাটক প্রচারিত হয়েছিল এক চ্যানেলে, আরো বেশি 4 বছর। সেই নাটকটি সর্বাধিক মানে জনপ্রিয় নাটক আমাদের
আমরা তিনজনই সেই নাটকটার সঙ্গে যুক্ত ছিলাম। সেই নাটকটির নাম সার্ভিস হোল্ডার, এবং এই নাটকটি হচ্ছে মানুষ বলে যে দেখে কান্না, আমি 10 বার দেখলে 10 বার কান্না করেছি, কিন্তু ওই নাটকটি সবচেয়ে পপুলার। তো এই কথাটা বোঝানো যায় না অনেককেই, প্রথমেই বলে দেয় যে হাসির নাটক। এটা বিরক্ত লাগে এবং সময় সময় আমার খুব মানে রাগও হয় যে এইটা কেন। নাটক, ভালো নাটক চাই, ভালো নাটক, দর্শক ভালো নাটক দেখে, সেটা হোক সে আনন্দের, হোক বেদনার। বেদনার মধ্যেও তো আনন্দ আছে, বেদনার আনন্দটাই আসলে প্রকৃত আনন্দ। এবং সেই বেদনার আনন্দ যদি কেউ পায়, সোসাইটির লোক যদি বেদনায় আনন্দ পায়, সেটা অনেক বেশি আমার মনে হয় যে পজিটিভ দিক। আমার যেটা মনে হয় এবং হাসলে তো হাসানো, হাসলাম বাস, তারপরে ভুলে গেলাম। কিন্তু হাসানোর ক্ষেত্রে করতে করতে এখন হাসির নাটকের ক্ষেত্রে ভাড়ামি নাটক হয়ে যাচ্ছে, exactly. ওইটা ভাড়ামি পর্যায়ে চলে যাচ্ছে সত্যিকার অর্থে বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, এবং এবং সেই জন্য কিন্তু মানুষ ওই নাটকগুলিকে গ্রহণও করতে পারে না, কারণ ভাড়ামি আর হাসি এটা এত সূক্ষ্ম এক সুতা। চুলের উপর হেঁটে যায়, একটা চুল পার্থক্য আসলে ভাড়া। এই জিনিসটাকে আমরা আসলে, আমরা তো প্রান্তিক জায়গায় আসলে স্ক্রিপ্ট রাইটার, আপনি যেটা বললেন যে স্ক্রিপ্ট লাগেও না এখন, আসলে স্ক্রিপ্ট রাইটার সবচেয়ে অবহেলিত প্রাণী। এবং আমি বলি যে অনেকটা কন্যাদায়গ্রস্ত বৃদ্ধ পিতার মতো হচ্ছে স্ক্রিপ্ট রাইটারদের অবস্থা। তরুণ হলে তাও সম্ভাবনা ছিল। বৃদ্ধ পিতা মানে সেটা হচ্ছে যে ব্যাখ্যাটা আমি এইভাবে দেই যে আমি একটা কন্যাকে জন্ম দিয়ে লালন পালন করলাম আমার সর্বোচ্চ দিয়ে, তারপরে আমি চিন্তা করতে আমি একে কি সৎ পাত্রের কাছে দিতে পারবো, আচ্ছা সেটাও দিলাম, দিয়ে টেনশনে থাকতে আমাকে কি ভালো রাখবে কন্যাটাকে, আচ্ছা রাখলেও শেষ পর্যন্ত কিন্তু আর সেই কন্যা তার থাকে না, হয়ে যায় অমুকের বউ, অমুকের ছেলের বউ। তো স্ক্রিপ্ট রাইটারদের অবস্থাও তাই, এই সব অলওয়েজ একটা টেনশনে থাকতো, নাটকটা ঠিক মতো তৈরি হবে তো, আর্টিস্টটা ঠিক মতো টাইম দেবে তো, দুটো সিন ফেলে দিতে হবে না তো। এই টেনশনের পরে ফাইনালি যখন নাটকটি ভালো হয়ে যায় তখন ডিরেক্টরের নাটক হয়ে যায়। সেই কারণে স্ক্রিপ্ট রাইটারদের হচ্ছে সবসময় একটা ভাবও চলে আসছে যে স্ক্রিপ্ট লাগে না, আমি যদি ভালো মেকার হই স্ক্রিপ্ট লাগে না, আমি সবকিছু করে ফেলতে পারবো। এইটা একটা খুব ভ্রান্ত ধারণা, এবং আমাদের নাটকের যে আজকে অবস্থা নানান কারণে এটাও একটু অন্যতম কারণ। এটা অবশ্য সারা পৃথিবীতেই একটা লম্বা সময়, কয়েকশো বছরের চর্চাকে চ্যালেঞ্জ করাটা, এটা আমি আমার ব্যক্তিগতভাবেও মনে হয় না যে আপনি একটা দুইটা পরীক্ষামূলক জিনিস হতে পারে যে আমি এটা স্ক্রিপ্ট ছাড়া করতে চাই, এটা আপনি হতে পারে, ছাদের উপরে টবে আপনি শাকসবজি করে খেতেই পারেন, সেটা একটা খুব বিলাসী একটা ব্যাপার, কিন্তু ওইটা কিন্তু শাকসবজির চাষের জায়গা না, এবং ওইটা জমি সবজি চাষের বিকল্প ব্যবস্থা হিসেবে এটা ওটা চালু হতেই করা পারে যাবে না। না। ব্যাপারটা এই ব্যাপার এই জায়গায় এইভাবে চিন্তা করে না কেউই, যে মনে হচ্ছে ওইটাই বোধহয় মেইন স্ট্রিম, তা না, আসলে স্ক্রিপ্ট লাগবেই, একটা পাণ্ডুলিপি না হলে হয় না। পাণ্ডুলিপি অবশ্যই। শাহনাজ, এইখানে আপনার মতামত একটু জানতে চাই যে আপনারা যখন দুই রকমের নাটকে অভিনয় করেন, যেটাতে একটা স্ক্রিপ্ট আছে, একটা স্ক্রিপ্ট নাই, দুটার মধ্যে আপনারা কি রকম পার্থক্য বোধ করেন? আমার ব্যক্তিগত মতামত না বলে আসলে অভিনয়ের জায়গার সুবিধা এবং অসুবিধার কথাটা বলি। যখন স্ক্রিপ্টটি আমাদের হাতে থাকে, পাণ্ডুলিপিটি থাকে, আমরা পড়ে সাথে সাথে সেই চরিত্রটি আমাদের মাথায় ঘুরতে থাকে। এই মানুষটি, তার যে কোয়ার্টিস্ট আছে, যারা সে পাশেরটি হোক গ্রামের হোক, প্রত্যেকটা মানুষের সাথে রিয়াকশনগুলো মাথার ভিতরে কাজ করতে থাকে, কস্টিউমটা, তারপরে ম্যানার্সগুলো কাজ করতে থাকে। কিন্তু যখন স্ক্রিপ্ট থাকে না, তখন সত্যি সত্যি আমার চোখের সামনে একটা ব্ল্যাক পর্দা থাকে, এবং অন দ্য স্পটে যে কোয়ার্টিস্টটাকে দেখি, তখন আমার মনে হয় এর সাথে আসলে আমি যেটা বলবো সেই পালসটাকে কাজ করবে, মানে অসহায় লাগে। তখন হয় কি, আমি যে কথাটি বলবো সেই কথাটি মেক করার উপরে আমার সকল কনসেন্ট্রেশন চলে যায়, আমি অ্যাক্টিং কি করছি ওটা মাথায় থাকে না। হ্যাঁ, তো এটা একটা বিশাল যন্ত্রণা, আমি আমার কাছে ব্যক্তিগতভাবে বিশাল যন্ত্রণার। আর পাণ্ডুলিপিটি মান যত খারাপই হোক, যখন থাকে তখন দেখা যায় সেই জিনিসটা করতে যেয়ে ওই চরিত্রটির ম্যানার্স, ওই চরিত্রটির আদর্শ সব আমি এফোর্ড করতে পারি, মনে হয় যে আমি করতে পারছি, তখন একটা আনন্দ নিয়ে বাসায় ফিরি। আর যখন সেটা থাকে না, তখন এক ধরনের ভারাক্রান্ত মনে বাসায় ফিরি, মনে হয় এটাও করতে হয়। চঞ্চল চৌধুরী, স্ক্রিপ্টের প্রসঙ্গটাও একটু আপনার কাছ থেকেও জানতে চাই, যে স্ক্রিপ্ট থাকা এবং না থাকা। এবং আমি যেটা প্রথমে বলছিলাম যে আসলে স্ক্রিপ্ট তো অবশ্যই এটা গত কয়েকশো বছরের নাটক এবং সিনেমার বলা যায় যে এটা একটা পার্ট হয়ে গেছে এবং আবশ্যিক একটা অংশ। গ্রামারের মধ্যেই থাকে। অবশ্য গ্রামার ভাঙতে পারেন, কিন্তু গ্রামার ভাঙার ক্ষেত্রে ইম্প্রোভাইজেশনের একটা ব্যাপার আছে, যে আপনি শুধুমাত্র স্ক্রিপ্টে থাকলেন না, সেটাও একটা গ্রামার, উচ্চমানের গ্রামার, একেবারেই স্ক্রিপ্ট থাকা, সেটা আসলে আপনারা কিভাবে দেখেন না থাকাটা? আমি সবচাইতে বেশি আমি বিব্রত এবং বিরক্ত হই হচ্ছে স্ক্রিপ্ট ছাড়া যদি কোনো নাটক করতে যাই।
একটা কথাই বলবো যে মানে সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে যারা অভিনেতা অভিনেত্রী, তারা। কারণ ক্যামেরার সামনে তাদেরকে এই কাজটি করতে হয়। তা আমার যদি ডায়ালগ যদি লেখা না থাকে, আমার চরিত্রটি যদি বিশ্লেষণ করা না থাকে, স্ক্রিপ্টে তো আমার সবকিছু আমি ধারণা করতে পারি। আমি একটা ক্যারেক্টারের মানে শুরু থেকে শেষ পর্যন্ত যে জার্নিটা, সেটা আমার জানা থাকে, কোথায় সে গেল আসলো সবকিছু মিলিয়ে, পোশাক পরিচ্ছদ থেকে চাল চলন সবকিছু। কিন্তু যখন একটা স্ক্রিপ্ট না থাকে, ইম্প্রোভাইজ করে আসলে ওই ক্যারেক্টারটাকে দাঁড় করাতে কি পরিমাণ যে কষ্ট হয় এবং মানসিকভাবে এক ধরনের অসহায়ত্ব বোধ করি, সেটা একটা প্রচন্ড মেজাজ গরম হয়। এটা একটা, কারণ আমরা একটা ধারাবাহিকতার ভেতর দিয়ে আসি। বিশেষ করে আমি আমার কথা পার্সোনালি বলতে পারি, আমার শুরুটা যেভাবে নাটকের, আমি অভিনয় শিখেছি যেভাবে, আমি ওইভাবেই করতে চাই। সেখানে একটা স্ক্রিপ্ট থাকবে ভালো, সেই স্ক্রিপ্টটাকে আমি চর্চা করবো, আমি নানান ধরনের ক্যারেক্টারাইজেশন করার চেষ্টা করি, চরিত্রকে লেখক বোঝার চেষ্টা করি। যে চরিত্রটা যেভাবে তৈরি করেছে সেটা আমি আমার মতো করে হ্যাঁ, তৈরি করতে একজন চাই। রাইটার যা লিখেছেন আমি আমার ইমেজ দিয়ে সেটা দেখি, ডিরেক্টর সেটার সাথে আরো কিছু মিশিয়ে একটা ফাইনালি একটা চরিত্র দাঁড় করান। তো সেই সুযোগগুলোই তো নাই। তার মানে কি, এটা কি আমি অভিনয় করছি নাকি এটা মানে ফুটেজ দিচ্ছি, শুধু রোল চলছে ক্যামেরা? আর সবচেয়ে বড় কষ্ট হয় কি, যে একটা সিকোয়েন্স লেখা থাকলে সেই সিকোয়েন্সটা করতে যে সময় লাগে, যদি ইম্প্রোভাইজ করতে হয় তার জন্য 2 থেকে 3 গুণ সময় লাগে। এবং আমি স্ক্রিপ্ট থাকলে পরে 10টা সিকোয়েন্স করতে আমার যে টাইম লাগে, সেই সময়ের মধ্যে আমার ইম্প্রোভাইজ করা 2 থেকে 3টা সিকোয়েন্স। পরিশ্রম কিন্তু আমার একই সময় করছি, কিংবা মানসিকভাবে আমি অনেক বেশি মানে কি বলবো, মানে অ্যাংরি, অনেক রাগ হয় মাঝে মাঝে। আর কেন করি? মূল নাটকটি নিয়েও একটা কথা থাকে যে হ্যাঁ, যত কষ্টই হোক আমি হয়তো আমার কোয়ার্টিস্টের সাথে বিষয়টি করে আসলাম, কিন্তু আমার করাটুকি তো শেষ কথা না। পূর্ণাঙ্গ নাটক আছে, তার ভিন্ন ভিন্ন চরিত্র আছে, ভিন্ন ভিন্ন জায়গা আছে, তারা আসলে কি মিক করলো, আর আরেকটা তার সাথে তো এটা সিঙ্ক করে না। আর একটা বিষয় হচ্ছে যে আমি যখন কাজটা করতে যাই, মানে এটা তো আমার কাছে কি, আমার নিজের ভালো লাগারও বিষয় আছে। আমার যদি ভালো না লাগে তাহলে তো আমি কাজ করতে পারবো না। প্রথম হচ্ছে আমার ভালো লাগা। আমি হয়তো স্ক্রিপ্ট ছাড়া কাজই করি না, কোনো কারণে যদি করতে হয় কোনো কারণে, তখন গিয়ে কিন্তু আসলে ওই সম্পর্কটা নষ্ট হয়ে যায় এইভাবে। সো আসলে আমরা চাই না। এবং এখন 90% বা 95% কাজ হচ্ছে স্ক্রিপ্ট ছাড়া। আমাদের নাটকের কি বলবো, অবস্থান নষ্ট হওয়ার পেছনে কিন্তু সবচেয়ে বড় যেটা মানে দায়ী অংশ, সেটা হচ্ছে উইদাউট স্ক্রিপ্টে কাজ করা। একটু অন্য প্রসঙ্গেই চলে যাচ্ছি, যদিও ঈদের মধ্যে। সেটা হচ্ছে, একটা হচ্ছে স্ক্রিপ্ট ছাড়া কাজ করা। নাটকে যারা কাজ করছেন তাদের মধ্যে অনেকেই আছেন যাদের ঠিক অভিনয়ের ব্যাকগ্রাউন্ড নাই, যেটা একটা সময় কল্পনাই করা যেত না। বেশিরভাগই আসলে মঞ্চ থেকে আসছেন। এখন চঞ্চল চৌধুরীরা খুব অল্প মানুষই, আপনি আরো ভালো বলতে পারেন, কিন্তু আমরা দেখি যে মঞ্চ থেকে, মানে মঞ্চই তো আমাদের এখানে সবচেয়ে বড় সূতিকাগার, সেখান থেকে আমরা অনেক কম দেখছি। এই বিষয়গুলি আসলে নাটককে কতটুকু প্রভাবিত করছে, নাটকের ভালোতে অথবা মন্দতে? চঞ্চল। এখন প্রকৃতপক্ষে যারা এই কাজটি করতে চায়, দায়বদ্ধতা যাদের আছে, তারা কিন্তু এই বিষয়গুলো চিন্তা করে। এখন জায়গাটা হয়ে গেছে এইরকম যে আমি মনে করি যে ভালো একটা নাটকের জন্য যা যা দরকার, প্রথম শর্ত হচ্ছে ভালো একটা স্ক্রিপ্ট, ভালো একজন ডিরেক্টর, প্রপার কাস্টিং, ভালো একটা বাজেট, সবকিছু মিলিয়ে, বা এরপরে টেকনিক্যাল যা যা কাজ আছে। তো এর মধ্যে প্রথম শর্তটাই যদি না থাকে, তাহলে আমি কিভাবে একটা ভালো নাটক আশা করতে পারি? হ্যাঁ, তা সেই জায়গা থেকে আমার মনে হয় কি, যে ভালো নাটকের জন্য যেভাবে ধারাবাহিকতায় আমরা মঞ্চ থেকে যেটা শিখেছি বা যাই করছি, আর এখানে যেটা আরো যেটা প্রবলেম, যেটা যারা কাজ করতে আসছে এদের মানে প্রিপারেশনের জায়গাটা আমার মনে হয় যে অনেক গ্যাপ। মানে এই সংক্রান্ত যে প্রিপারেশন, একটা আমি নাটক করব, আমার নাটক সম্পর্কে জানতে হবে না, কিভাবে অভিনয় করতে হয়, অথবা এটা একটা কালচার আছে। সেটা সেটাই তো উনি বলছে যে নাটকের মানুষ না, অভিনয়ের মানুষ না। অভিনয় মানুষ না যারা, তাদের ভিড়টা বেশি হয়ে গেছে, করছে, চলছে এইভাবে। আচ্ছা, এই জায়গাটায় একটা কথা আপনি বলছিলেন যে বাজেট, এবং আমরা যেহেতু বলছি বিশেষ সময়ে বিশেষভাবে এত লম্বা প্রস্তুতি নিয়ে নাটক করা হচ্ছে, কিন্তু বাজেটের দিকটা কেমন থাকছে আমরা একটা বিরতির পর আপনাদের তিনজনের কাছ থেকে জানতে চাইবো, যে বিশেষ করে ঈদের নাটকগুলি কতটা মানে বাজেটের দিক থেকে ভালো অথবা খারাপ, কি সিচুয়েশন। আজকে বাংলাদেশে নিচ্ছে আরো একটা বিরতি। আজকের বাংলা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। বৃন্দাবন দাস, এই বাজেটের কথা জানতে চাচ্ছিলাম, যে ঈদটাকে কেন্দ্র করে মানে বাজেটটা কিরকম থাকে সারা বছর, আর এটার ভিতরে যেহেতু আমরা বলছি যে পার্থক্য এবং আমাদের প্রেফারেন্সে পার্থক্য আছে, ফলে বাজেটেও পার্থক্য থাকছে কিনা?
আসলে আমি তো নাটক নির্মাণের সঙ্গে যুক্ত না, বাজেট বিষয়টা আমি অত একদম ডিটেল বলতে পারবো না। তবে যেটা জানি ঈদের সময় অবশ্যই একটু বেশি থাকে বাজেট, সাধারণ সময়ের তুলনায় একটু বাজেট বেশি দেওয়া হয় ঈদের সময়, সেই কারণে একটু বাজেট বেশি পায় নির্মাতারা বা প্রডিউস যারা করেন, এটা আমার জানা আর কি। তো সেই ক্ষেত্রে সবচেয়ে বড় কথা কি, বাজেট যেটা থাকে সেটা দিয়ে কত ভালো নাটক তৈরি করা যায় সেটা ভিন্ন প্রসঙ্গ, এবং অবশ্যই যায় না। কারণটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। আমরা যখন আমি আপনাকে একটা অভিজ্ঞতার কথা বলি, সেটা হচ্ছে যে আমি যখন এই নাটকের প্রথম যখন শুরু হয় প্যাকেজ নাটক বলতো, তখন বিটিভি ছিল শুধু, সেখানে যখন এই যে বেসরকারি উদ্যোগে যে নাটক নির্মাণের যে প্রক্রিয়া প্যাকেজ বলা হতো, সেই সময় থেকে আমি জড়িত ছিলাম, আমি অ্যাসিস্ট করতাম একজন বড় নির্মাতা। তো তখন দেখেছি 1 ঘন্টার একটি নাটক তিনি বিক্রি করতেন বা তিনি পেতেন 5 থেকে 6 লক্ষ টাকা, এবং তখন একটা খাবারের দাম ছিল 20 টাকা। আর এখন সেই নাটকটি যদি 1,20,000 থেকে শুনি যে 1,20,000-এও নাকি নাটক কেনে বা নাটক পাওয়া যায়, তাহলে আর একটা খাবারের 20 টাকার খাবার 120 টাকা একটি খাবার মানে একটা ফুল মিল, মানে একটা মিল একজনের পার ডে। তো তাহলে এই যে ডিফারেন্স, নাটকের বাজেট কমে কোথায় গেছে আর অন্য বাজেটটা কোথায় বেড়ে গেছে, তাহলে একটা ভালো প্রোডাক্ট কিভাবে হবে? এটা হচ্ছে প্রথম এখানে কথা। আমাদের কাছে যেটা মানে একটু বলা যায় যে প্রস্তুতির দিক থেকে বা পরিকল্পনার দিক থেকে, আমরা 300 নাটকের পুরো বাজেটটা কিন্তু অনেক টাকা, ঠিক না? সেই 300 নাটকে আমরা যদি আমি জানি না, এই একই বাজেট দিয়ে যদি আমি 150টা ভালো নাটক করতাম, তাহলে হয়তো আমাদের যে প্রত্যাশার ক্ষেত্রে, কারণ এই কথা মানতেই হবে, আপনাকে বিনিয়োগ করতে হবে ভালো জিনিস, ভালো প্রোডাক্ট করতে হলে, কোয়ালিটি প্রোডাক্ট না হলে পরে চলবে না। অবশ্যই। এখন চঞ্চল চৌধুরী যদি 2 দিনে একটা নাটক করে, সেইটার যেই প্রোডাক্ট হবে, সেই নাটকটাই যদি উনি 5টা দিন 10টা দিন সুযোগ পান সময় দেওয়ার, তাহলে নিশ্চয়ই এটার অথবা আউটপুটটা 20টা অনেক বেশি নাটকের ভালো। সংখ্যার জায়গায় যদি 5টা করে, এটা হচ্ছে কি যে আপনার যে বাজেট কম থাকার কারণে যে এক্সট্রা মানসিক চাপ থাকে, যে 2 দিনে 1 ঘন্টা নাটক শুট করতে হবে, 2 দিনের বেশি 3 দিন গেলে পরেই ওর টাকা তো থাকবেই না, প্রডিউসারের উল্টা ঘর থেকে টাকাটা দিতে হবে। তো 2 দিনের যে টেনশনটা থাকে, আর্টিস্ট ঠিক মতো পৌঁছালো কিনা, আর রাস্তাঘাটের জ্যাম সব মিলে Weather, এবার তারা বৃষ্টি ক্রিয়েটিভ সবকিছু কাজটা মিলিয়ে। কোথায় করবে, যে তার যে টেনশন যে কাজটা নামানো, সেই টেনশনটাই সে নেবে না নাটকটার সৃজনশীল কাজের চর্চা করবে? অবশ্যই। এই জায়গাটা একটা বড় ধরনের সমস্যা। খুশি আপা, এইখানে আপনার অভিজ্ঞতার কথাও বলতে, আমরা যতটুকু দেখি, আমি তো নাটক করি না, কিন্তু নাটক যারা করেন তাদের প্রায় বেশিরভাগই দেখি যে ওয়ার্ক আওয়ার অনেক বড়, প্রায় বলা যায় যে সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত প্রতিদিন। তো এই অবস্থায় ভালো কাজ করাটা তো আরো বেশি চ্যালেঞ্জিং। ওই ওই যে বললাম যে চ্যালেঞ্জিং তো বটেই, আর শুধুই তো আমার উপরে ডিপেন্ড করে না। আমাদের ধরেন যে নাটকের প্রতি ভালোবাসা, নাটকের প্রতি শুরু অনেক আগের, অনেক আমরা মঞ্চ থেকে এসেছি, দীর্ঘদিনের স্কুলিং, সেই ভালোবাসাটার জায়গায় থেকে আমি চাইলেও অযত্ন করতে পারি না। এটা হচ্ছে সবচেয়ে বড় সীমাবদ্ধতা আমার, অথবা আমরা যারা মঞ্চে থেকে এসেছি তাদের, যে আমি মনে করলাম যে এটা হয়তো আসলে এটা আপনাদের সম্পদ, সেটা হ্যাঁ, হ্যাঁ। বাস্তবতাটা এরকমই দাঁড়িয়ে গেছে যে বলতে হচ্ছে হ্যাঁ, সীমাবদ্ধ। একদমই সীমাবদ্ধতা, যে আমি এটা পারবো না করতে, আমার ভালোবাসতেই হবে সন্তানের মতো আর কি। যে আমার সাথে একটা বেয়াদবি অ্যাটিটিউড করে ফেললো, হয়তো তখনই চোখ গরম করলাম, কিন্তু আমার আসলে তার কাছে সেই কম্প্রোমাইজটা করতেই হবে, কারণ আমি মা। নাটকের ক্ষেত্রেও তাই মনে হয় যে আমি জননী, আমার এই ভালো লাগাটা আছে, কিন্তু আদার্স যে বিষয়গুলো, সেগুলো তো ওই ধরনের স্থিতি থাকছে না। এটা একটা টালমাটাল অবস্থা হয়ে যায়, যে যখন যে নাটকটি আমাদের যে দিনের 9টা 9:30 শেষ হলে পারে আমাদের জন্য ভালো হতো, পরের দিন আমাদের আরেক জায়গায় শুটিং আছে, সেখানে দেখা গেল যে আমার এবার রাতে, আমাদের ম্যাক্সিমাম দিনে এমন হয়েছে রাত 2টা 2:30টার সময় বাসায় ফিরে পরের দিন আবার আরেক সেটে 9:30টার সময় গিয়েছি। তো সে কাজটা আসলে কেমন হতে পারে? এটা তো এমনিই অনুমেয় না, এটা এই চ্যালেঞ্জটা কিন্তু আমরাও জানি না, বা এই যে ঘটনাটা ঘটতেছে, হ্যাঁ আমরা
এটা নিয়ে কখনোই কথা শুনি না। আমি অনেকের কাছ থেকে শুনেছি যে রাত্রেবেলা এরকম 2টা পর্যন্ত কাজ করে পরের দিন সকালবেলা অন্য আরেকজনের কল, সো সে জানেও না। আবার আপনি জানেন যে এই নাটকটা আজকের মধ্যে শেষ করতে হবে, ফলে হ্যাঁ। ওই যে সম্পর্কের কারণে, বাস্তবতার কারণে, কিন্তু তারপরেও তো এটা একটা পেশার একটা পেশার প্রতি শ্রদ্ধা রেখেই তাকে যেই কাঠামোগত বিষয়গুলি আছে যে একটা নির্দিষ্ট সময় ধরে কাজ করা, হ্যাঁ এইটা বলতেই পারেন যে ক্রিয়েটিভিটি আসলে সময় মেনে সবসময় করা সম্ভব না। সেটা হইতে পারে, এটা 1 দিন 2 দিন 5 দিন 10 দিন হইতে পারে, কিন্তু এইটাই অনেকটা নিয়মে পরিণত হয়ে গেছে কিনা চঞ্চল চৌধুরী? আমি একটু কয়েক বছর আগে ফিরে যাই। সেটা হচ্ছে যে একটা নাটক কিভাবে তৈরি হতো, চ্যানেল থেকে অথবা প্রডিউসার ডিরেক্টরকে কাজটি করার জন্য দিতেন, প্রডিউসার বাজেট চ্যানেলের কাছ থেকে পেতেন অথবা যেভাবেই হোক বা চ্যানেল দিত যে এই ডিরেক্টরকে এইভাবে। এখন যেটা হয়ে গেছে যে এটা ঠিকাদারি কাজের মতো, যে আপনাকে ডিরেক্টরকে এত টাকা দেয়া হবে, আপনি নাটকটা বানিয়ে দেবেন। এখন সেই নাটকটা করার জন্য আপনি ধরেন যে 4 দিন সময় লাগবে, কিন্তু সেই ডিরেক্টর যদি 4 দিন করে তাহলে তার যে টাকা খরচ হবে 2 দিনে যদি করে, টাকা 2 দিনের টাকা কমে গেল। তা এখন এই যে ঠিকাদারি, মানে কি বলে এটাকে, ঠিকাদারি না তো, এটা কন্ট্রাক্ট, কন্ট্রাক্টে দেওয়া, যেটা ঠিকাদারি, যা কন্ট্রাক্টে দেওয়ার কারণে যেটা হয়েছে যে যত অল্প সময়ের মধ্যে যত বেশি কাজ নামানো যায় তত ভালো ডিরেক্টরের জন্য বা প্রডিউসারের জন্য। তাতে কি হয়েছে, নাটকের ক্ষতি হয়েছে। এই ধারাবাহিকতা এখন কাজ চলছে, আর কিছু বলার দরকার পড়ে না। তারপরে যে এইটাতে যে প্রডিউসাররা খুব লাভবান হচ্ছে সেটাও না। কিন্তু না। ফলে এটা সব দিক থেকে সব আসলে দিক না, কারোর জন্যই সুখকর বিষয়টা কিছু হচ্ছে এই না। সেক্টরের জন্য সে কারণেই তো প্রেশারটা বেশি হচ্ছে। আপনি যে বলছেন 2টা 3টার কথা, হ্যাঁ। রাত 2টা 3টা পর্যন্ত কেন কাজ করতে হচ্ছে? কারণ ওই কাজটি করার জন্য মিনিমাম হয়তো 4টা দিন দরকার ছিল, কিন্তু এখন তো 2 দিনের বেশি ম্যাক্সিমাম ডিরেক্টর 1 ঘন্টা নাটক করে না। সময় তাহলে দিচ্ছে না 4 করে। দিনের কাজ আমাকে বাধ্য হয়ে 2 দিন করতে হচ্ছে। 2 দিন করতে গেলে অন্য কোনো জায়গা তো ছাড় দিচ্ছে না। একটা সিকোয়েন্স করার জন্য যদি 2 ঘন্টা লাগে 2 ঘন্টা, কিন্তু সে তো সেই হিসাবটা করছে না যে আমার তো টাইম 10টার মধ্যে করতে হবে, কিন্তু সে ভাবছে কি যে এই 2 ঘন্টা লাগুক 1 ঘন্টা লাগুক, একটা সিকোয়েন্স যা করি শেষ করতে রাত 3টা বাজুক, সমস্যা নেই। চঞ্চল, আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে ঈদে আপনাদের নাটক সম্পর্কে একটু জানবো। আজকের বাংলাদেশে যাচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। বৃন্দাবন দাস, কালকে ঈদ, একটু ঈদের প্রস্তুতি, আপনারা ঈদে এবার কি কি করছেন, আপনার কি নাটক থাকছে, কোথায় দেখতে পাবো, এগুলি একটু জানতে চাই। আমার 3টি ধারাবাহিক আছে, ঈদের দিন থেকে 6 দিন, আর একটা চ্যানেলে ঈদের দিন থেকে 7 দিন, এশিয়ান টেলিভিশনে, ওটা মাহফুজ আহমেদ ডিরেক্টর, আর সালাউদ্দিন লাবলু দুটোর ডিরেক্টর, আর্ট টিভি এবং বাংলা ভিশন। আর বাংলা ভিশন একটা একক নাটক, এবার ঈদে আমার কাজ। অনেকগুলি কাজ, মানে যেরকম মনে করতে বলছেন তাতে মনে হয় যে, এবং এই কাজগুলি নিশ্চয়ই কোনোটা আপনি ইতিমধ্যেই দেখেছেন, আমি কি মনে হয়? প্রায় সব, মানে সবগুলোই প্রায় দেখেছি, এবং মিউজিক ছাড়া অবশ্য। আর দুটো নাটকে আমি অভিনয় করেছি, সেই কারণে ওই নাটকের সঙ্গে একদম স্পটে থাকার অভিজ্ঞতা। তো এই তো মিউজিক সহ দেখা হয় নাই, তো প্রত্যেকটা নাটকে একবার করে দেখতে হয়েছে। বিভিন্ন আমরা দেখি আর কি, এটা এক ধরনের আগ্রহ থেকে আমরা চেয়ে নেই সিডিটা, আমরা বাসায় বসে দেখি বাচ্চাদের সহ যে কি অবস্থা নাটকের, এটা চেষ্টা করি আর কি দেখার, দেখে আমাদের ফিডব্যাকটা জানানোর। আচ্ছা, যে কোনো পরামর্শ থাকলে কি সেটা এই পর্যায়ে ইয়ে করা যায়? হ্যাঁ, মানে পোস্ট প্রোডাকশনে গিয়ে যদি কিছু থাকে সেটা করা তো অবশ্যই যায়, অবশ্যই যায়। আশা করি নাটকগুলি খুব ভালো হবে এবং দর্শকরা পছন্দ করবে। শাহনাজ খুশি, আপনার কাজ নিয়ে জানতে চাইব। কাজ ওই 4 চ্যানেলে 4টা 6 খণ্ড আছে। এর বাইরে আসলে আমার কাজ করার সুযোগ খুব কম, কারণ পরিবার ধরে নাটকের সাথে নিয়োজিত তো। সুযোগ বৈশাখীতে আছে 6 খণ্ড, এশিয়ান চ্যানেলে 7 খণ্ড, বাংলা ভিশন 6 খণ্ড, আর টিভিতে 6 খণ্ড। আমার জানা যদি ভুল না হয় বৈশাখীতে দুটো 1 ঘন্টার নাটক আছে। আর টিভিতে যাওয়ার কথা ছিল, আমি জানি না যাচ্ছে কিনা। এই নাটকের ক্ষেত্রে এখন একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি যে, মানে হয় বিরতিহীন অথবা কম বিরতি, এরকম। এটা কি আসলে দর্শকদেরকে টানতে সহায়তা করে মনে করেন?
এখনো তো দর্শকরা আমাদের কাছে যাদের সাথে সামনাসামনি দেখা হয়, শুটিং স্পটে, শপিং মলে, যেখানে যাই, একই কমপ্লেন করতে থাকে, এত বিজ্ঞাপন আপা দেখতে পারি না, তারপরে বলেন ইউটিউবে সার্চ দিয়ে নেব। তো এখন পর্যন্ত রিপোর্ট এইটা। আর আমরা তো দেখি ধৈর্য ধরে, সেটা হয়তো আমাদের নাটক সে কারণেই দেখি, অথবা নাটকের সংশ্লিষ্ট লোক সে কারণে তবে দেখি। এটা ঠিক যে এই বিগত গত বছর থেকে দুইটা আমার ঈদ কাছে থেকে এটা সহনীয় শুরু পর্যায়ে হয়েছে। মনে হয়। কিছু কিছু একটু নাটকে সহনীয়। খুবই স্বল্প বিরতি এবং কিছু কিছু নাটক বিরতিহীন, এটা একটা ভালো উদ্যোগ। এটা ভালো দর্শক উদ্যোগ, দেখে, নিশ্চয়ই। এটাতে দর্শক এবং বেড়েছে। এটা হয়তো চঞ্চল চৌধুরী এক ধরনের মানে ব্র্যান্ডিং এর দিক থেকে যদি দেখি যে একটা নাটক বিরতিহীন বা কম বিরতি যখন আমাকে বলা হচ্ছে, আমার তখন মনে হয় যে এই রিস্কটা তারা নিচ্ছেন যে নিশ্চয়ই ভালো হয়েছে এবং এটা বেশি দামে তারা বিক্রি করতে পারছেন। আমি যখন একজন সাধারণ দর্শক হিসেবে দেখি তখন নিশ্চয়ই এই ধরনের একটা মানে বলা যায় যে আগেই কেউ এটার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, সেটা আমাকে কিন্তু উৎসাহিত করে। চঞ্চল চৌধুরী এই বিষয়টি কেমন দেখছেন এখন? মানে এই সিস্টেমটা আসলে কি উদ্দেশ্যে করা সেটা আমি বুঝবো না, কিন্তু বলতে পারবো না। কিন্তু এর ফলাফল যেটা, সেটা আমার কাছে অনেক পজিটিভ মনে হয়। কারণ অল্প বিজ্ঞাপন, দর্শক একটু বিরক্তি কম হবে, বা বিরতিহীন যদি নাটক হয়। আর দীর্ঘদিন হলো এটা নিয়ে অনেক সমালোচনাও হয়েছে, অনেক টক শো, এটা নিয়ে কথা অনেক হচ্ছে যে আসলে নাটক অনেক সময় দেখা যায় যে নাটক ফলো করতে পারে না, follow বিরতির পরে ফিরে এসে আবার যে ওটাতে থাকে। তবে এই ক্ষেত্রে আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই বিজ্ঞাপনের যে অনেক বিজ্ঞাপন এটা কিন্তু আজকে প্রথম না। ব্যাপারটা হয়ে গেছে কি, আমরা যখন বিটিভি একদিনের নাটক দেখতাম ঈদের, আমার মনে আছে সাদা কালো টেলিভিশনে, তখনও কিন্তু এই ব্যাপারটা ছিল, হিউজ বিজ্ঞাপন, এবং নাটকের টাইম ঠিক থাকতো না, একটা নাটক শুরু হয়ে আবার খবরের বিরতি, এটা কিন্তু ছিল। কিন্তু এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে দর্শকের কাছে প্রচুর অপশন আছে। সে বিজ্ঞাপন আর দেখতে চায় না। দেখতে এই চায় না। কারণে জটিলতাটা, এই কারণে কারণ আপনি যখন কথা বলছেন তখন তো রিমোট রিমোট ছিল কন্ট্রোল না। ছিল না, এবং তখন আমি বাধ্য ছিলাম দেখতে। এবং একটাই এই জিনিসটা তখন তো কিন্তু বিজ্ঞাপনের সবসময় সাথে ছিল। খবর পড়ে যেত। এবং এই যে ঈদের খবরের সময় যে পরে এক্সট্রা বিজ্ঞাপনের চাপ এবং এক্সট্রা ইনকাম, সেটা সরকারি একটা চ্যানেল ছিল, বা মানে সেখানেও কিন্তু এই প্রবণতা ছিল। তো এখন তো অনেক চ্যানেলের কারণে কিন্তু এই জিনিসটা ঘটতেছে। চঞ্চল চৌধুরী, একটু ঈদ সম্পর্কেই জানতে চাইবো আপনার কাছে, এবার ঈদে আপনার কাছ থেকে কি কি জিনিস পাচ্ছি আমরা? ঈদে অনেক নাটকই করেছি। আমার 6 খণ্ড আছে। মানে বৃন্দাবনদার লেখা 3টাতে অভিনয় করেছি, 2টো 6 খণ্ড এবং একটা 7 খণ্ড, আর বাকিটা আছে আর 3জন ডিরেক্টরের, অনিমেষ আইচ, তারপর কি বলে, চন্দন চৌধুরী, মাসুদ সেজান, আরো 3টা 6 খণ্ড আছে। এর সাথে 10টা কি 12টা 1 ঘন্টার বা টেলিফিল্ম এরকম আছে। মানে এখন পর্যন্ত আমি মানে পরিসংখ্যানটা আমি জানি না। কিন্তু বিষয় ওইটা, যেটা আগের কথা ছিল যে বিজ্ঞাপন বেশি থাকলে যেটা হয় যে পূর্ণাঙ্গ নাটক আমরা না দেখে কোন নাটকের মাথা, কোন নাটকের ঠ্যাং, কোন নাটকের লেজ, মানে সবটা মিলে একটা নতুন নাটক দেখা হয়। এটা বিজ্ঞাপনের যন্ত্রণার কারণে এটা হয়। কিন্তু বিজ্ঞাপন তো চালাতেই হবে, এটা তো তা তো কোনো অল্টারনেটিভ কোনো রাস্তা নেই। আরেকটি জিনিস নতুন এসেছে চঞ্চল চৌধুরী, এটা সম্পর্কে একটু আপনার কাছ থেকে শেষ জানতে চাইবো যে এখন নাটক দেখার পরে এগুলি ইউটিউব বা অন্যান্য ভাবেও দর্শকরা দেখছেন, সেইটার দর্শক প্রতিক্রিয়া কেমন পান আপনারা? এখন যা দর্শক প্রতিক্রিয়া পাই তার ম্যাক্সিমামই কিন্তু ইউটিউবে দেখা দর্শক। স্ট্যান্ডার্ড যে দর্শক যারা হয়তো ইন্টারনেট ইউজ করে, তাদের কিন্তু ইউটিউব থেকেই দেখে। কারণ সরাসরি যখন প্রচার হয় তখন বিজ্ঞাপনের কারণে দেখতে পারেন এবং সাথে সাথে আপলোড হয়ে যায়। একসময় ছিল সিডি, আগে সিডি ছিল, এর কিছুদিন আগে 2-3 বছর আগে ছিল সিডিতে তারা দেখতো, যেহেতু বিজ্ঞাপন বেশি। এখন ইউটিউবের দর্শক অনেক বেশি। আর আরেকটা জিনিস হচ্ছে যে ইউটিউবে যাওয়ার পরে বিভিন্ন যে একদম পাড়াগ্রামের দোকানেও কিন্তু মোবাইলের মধ্যে নাটক পাওয়া যায়, ইউটিউব থেকে ডাউনলোড করে ওরা আবার ওটা বিক্রি করে। ফলে এখন আসলে নাটক দেখার সম্ভাবনা এবং সুযোগ মানুষ তার নিজের ইউটিউবের মতো বিষয়টা, করতে পারছে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।